বৃষ্টি ঢল প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। ৩ জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ডুবছে হাওর। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতার স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশবিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। বছর শেষে সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামায়াত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতে মুখোমুখি স্পেন বেলজিয়াম। জয় পেতে মরিয়া ইউরোপের ২ পাওয়ার হাউস। ডি ব্রুইন ও ইয়ামাল দৈরাতে নজর সমর্থকদের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ অবস্থা। চট্টগ্রাম এবং কক্সবাজারের ২ শিশুসহ মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হাওর অঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ঢুকছে লোকালয়ে। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা ৫ দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। এদিকে বাহারছড়া এলাকায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসাবাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ৪ জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটুম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই ১১টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের ২টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে ১০ গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা। মৌলভীবাজারে ৩টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হুহু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ২-৩টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫ নদীর পানি ৯টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে ২৫০০ মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন, আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে 1057টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত 5 জেলায় 2 কোটি 15 লাখ টাকার নগদ সহায়তা ও প্রায় 3,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিশু খাদ্য, 3 বেলা খাবার সরবরাহ ছাড়াও পৌঁছে গেছে খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উপকরণ। পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। পরিবর্তিত পরিস্থিতি এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2 কোটি 15 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহাদি আমিন আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুনভাবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেয়ার জন্য জামায়াত সহ 11 দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথাও জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই, সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিস মশার বংশ বিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হোসেনের রিপোর্ট। দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু ছিল। এবার ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর
3 দিনে টানা 104 103 ডিগ্রি জ্বর। 1 দিন খিচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে, তা মনে করেন 1 দিনের পরে আবার সেই খিচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে, তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দলটি। তাহলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুরসালিন হক জুনাইদের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলায় এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয়, তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধযুগের নেতৃত্ব এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলছে দলটির গঠনতন্ত্রে। আর্থিক খাত নিয়েও দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। শফিক মুন্সির প্রতিবেদন। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে, সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন নাহিদ। বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে শুধু ফাঁসি কার্যকরের জন্য। কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। সাজাপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। শুক্রবার সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়। তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, 2024 সালের 5 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। দেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও, ভিডিও, ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে শেখ হাসিনার ভাষণ, বিবৃতি বা বক্তব্য প্রচার বা প্রকাশ না করার অনুরোধ করা হয় তথ্য বিবরণীতে। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় স্পেন বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপভোগ করছেন সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তামিম হোসেন। আমরা একটু সরাসরি চলে যেতে চাই সেখানে।
বিশ্বকাপের আরও একটা গুরুত্বপূর্ণ লড়াই চলছে এবং সেই লড়াই দেখতে কিন্তু টিএসসিতে ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু আসলে এই যে বিশ্বকাপের এই ম্যাচটা কিন্তু যদি স্পেন বাধা পেরোতে পারতো তাহলে হয়তো বা পর্তুগালের সঙ্গে খেলা হতো, তবে সেই পর্তুগাল যদি আজকে এই ম্যাচটা খেলতো তাহলে কিন্তু চিত্রটা ভিন্ন থাকতো। তবে তারপরও যারা ফুটবল প্রেমী আছেন তারা কিন্তু আসলে এই ফুটবল ম্যাচটা উপভোগ করতে ধীরে ধীরে টিএসসিতে হাজির হয়েছেন এবং তারা কিন্তু আসলে এই ম্যাচটা উপভোগ করছেন এবং ম্যাচটার জন্য কিন্তু আসলে তারা উপভোগ করছেন। এবং আমি যদি দেখাতে চাই যে টিএসসির দর্শকদের সংখ্যাটা তুলনামূলক কম, তারপরও একেবারে কম নয়। নিজ নিজ দলকে আসলে যেই সমর্থন দিতে এসেছে এই দলটা, এখান থেকে যে দলটা আসলে সেমিফাইনালে যাবে তাদের প্রতিপক্ষ কিন্তু ফ্রান্স হবে, যে ফ্রান্স এক ম্যাচে আগে দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে এবং এবারের বিশ্বকাপে যদি বলি যেই হট ফেভারিটের কথা যদি বলি, যদি এই ম্যাচে আসলে স্পেন জয় পায় তাহলে কিন্তু আসরের দুই হট ফেভারিট সেমিফাইনালে মুখোমুখি হবে এবং ওই ম্যাচটাই হবে আসলে বলে দেবে যে বিশ্বকাপটা আসলে কারা পেতে পারে। বা আসলে ম্যাচটার কারণ আমরা যদি দেখাই যে আসলে স্পেন এবারের আসলে যেভাবে খেলছে তারা কিন্তু তাদের রক্ষণ কিন্তু দুর্দান্ত এবং তাদেরকেই আসলে ম্যাচে এগিয়ে রাখছেন সবাই। তবে বেলজিয়ামের কথা না বললেই নয়, তবে বেলজিয়াম কিন্তু এবার আসলে একদম শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলছেন এবং আমি যদি বলি থিবো কর্তোয়া যেভাবে গোলকিপিং করছেন বা তাদের ডিফেন্স লাইন কিন্তু দুর্দান্ত করছেন। এছাড়া যদি আমি বলি যে ফরওয়ার্ডে ডোকু তারা আসলে পারফর্ম করার চেষ্টা করছেন এবং পারফর্ম করছেন। অন্যদিকে যদি স্পেনের কথা বলি, স্পেন কিন্তু আসলে এবার আসরের ফরওয়ার্ড লাইন বলি বা ডিফেন্সে বলি তারা কিন্তু একটা গোছানো ফুটবল খেলছেন এবং শেষ ম্যাচে পর্তুগালকে কিন্তু আসলে শেষ মুহূর্তে যে রুখে দিয়েছে এবং তারপরেই কিন্তু আসলে তারা এই ম্যাচটা খেলছে এবং এই ম্যাচের পরেই কিন্তু আসলে তারা মানে সেমিফাইনালে তাদের পথটা আসলে এই ম্যাচের মাধ্যমে করতে হবে। এবং আমি যদি বলি যে ম্যাচের এখন পর্যন্ত যে সিচুয়েশন 0-0 রয়েছে, তবে ম্যাচের এখন অনেক সময় বাকি আছে এবং দেখা যাক আসলে শেষ পর্যন্ত স্পেন জিতে নাকি বেলজিয়াম আসলে সেমিফাইনালে গিয়ে ওঠে। তো টিএসসি থেকে দর্শক উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টিএসসি থেকে। রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা ভবনের একাংশ ধসে একদিকে হেলে পড়েছে। এখনও ভবনটি খালি না করায় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান করছে 12টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ভবনটির এক অংশ। একদিকে হেলে যায় তিনতলা ভবনটি। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 60 থেকে 70 বছরের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের অবস্থা নিয়ে একাধিকবার মালিককে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 1-2 বছর আগে ভেঙে পড়ছিল, তখন ভাড়াটা নামে নাই। তারা ভাবছে যে তেমন কিছু হবে না। একটা পাশটা কিন্তু ভেঙে গিয়েছে, ওইভাবে ভাড়াটিয়ারা হয়তো নিরাপদ ভাবতেছে যে না থাকে এক পাশ ভাঙছে কোনো সমস্যা, কিন্তু সামনের সাইডটা দেখেন আপনি, যে কোনো সময় এই সামনের সাইডটা কিন্তু ভেঙে পড়তে পারে। কেউ তদারকি করতেও কখনো আমি দেখিনি, আর আমার জানার মতো আসেও নাই কেউ। বাসিন্দাদের অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এ বিষয়ে রাজুক কিংবা গণপূর্ত অধিদপ্তরের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এলেও পরে ফিরে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা রাজুকের কোনো প্রতিনিধিকেও ঘটনাস্থলে দেখা যায়নি। কেউ আসে না। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানা থেকে লোক আসছে, এর আগে কেউ আসে না। তেমন কোনো কার্যকলাপ আমি দেখিনি পর্যন্ত। আমি আছি 1-2 ঘন্টা ধরে এখানে দেখতেছি। ভবনটির কারিগরি পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনের বৃদ্ধা বুবি হত্যা ও তার জমানো টাকা লুটের ঘটনায় মূল হোতাসহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মাদক কেনার টাকার জন্যই বুবির উপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
কথা বলতে পারতেন না, ছিল না কোনো আপনজন। 25 বছর ধরে নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের প্রতিটি ধূলিকণা চিনেছিল তাকে। প্ল্যাটফর্মের মানুষগুলোর কাছে বুবি নামে পরিচিত ছিলেন 70 বছরের বৃদ্ধা ববি বেগম। বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার ঠিকানা। তবে শেষ বয়সে এসে মানুষের নির্মমতা দেখতে হলো তাকে। গেল 4 জুলাই গভীর রাতে ঘুমন্ত এই বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে চোখ মুখে আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার অনেক কষ্টে জমানো প্রায় 40,000 টাকা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল 7 জুলাই মৃত্যু হয় তার। বুবির এই নির্মম বিদায় নাড়িয়ে দেয় পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবি, হত্যাকারীদের বিচার। অবশেষে এই হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। হত্যাকারীরা মাদকাসক্ত ছিল জানিয়ে র্যাব জানায়, মূলত নেশার টাকা জোগাড় করতেই বুবির ঘরে হামলা চালায় ওই দুর্বৃত্তরা। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। গ্রেফতার 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। স্টেশন মাস্টার দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এই পরিমাণেও অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার পিপি মডেলে হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3 কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে, করেও কিছু লাভ থাকবে। বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চুরি হয়ে গেছে গাজীপুরের হাজার হাজার নাগরিকের তথ্য। সেবা অটোমেশন নামের এক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাখা সব নাগরিকের তথ্য এখন হ্যাকারদের হাতে। এমন বাস্তবতায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির বাতিলের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। আর দায়িত্ব অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট।
খোকন সাহা জমির নামজারি করতে 2024 সালে গাজীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি মৃত্যু সনদ ও একটি ওয়ারিশ সনদ তোলেন। সেই নথি দিয়ে 4 বার খারিজ আবেদন করেও ব্যর্থ তিনি। পরে জানতে পারেন পরিষদ থেকে দেয়া নথির সঙ্গে সার্ভারে থাকা তথ্যের মিল না থাকায় এই ভয়াবহ ভোগান্তি। মৃত্যু সনদে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা অন্য এক নামে চলে গিয়েছে। পাশাপাশি ওয়ারিশ সনদেও সেম কাহিনী, অন্য নামে যাওয়ার কারণে আমি 2-3 বার নাম খারিজের জন্য আবেদন করেছিলাম, সেই খারিজ বাতিল হয়ে গিয়েছে। খোকনের মতো এমন ভোগান্তির শিকার অসংখ্য সেবা প্রত্যাশী। ওয়েবসাইটে থাকা জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্যাক্স নথি আর ট্রেড লাইসেন্সের তথ্য এখন চলে গেছে হ্যাকারদের হাতে। অভিযোগের তীর সেবা অটোমেশন নামের একটি প্রতিষ্ঠানের দিকে। 2018 সালে এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সনদ.com-এর সঙ্গে চুক্তি করে গাজীপুর জেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তথ্যের সংরক্ষণ ও নিরাপত্তা দিবে প্রতিষ্ঠানটি। তবে 2024 সালের শেষের দিকে সনদ.com-এর ওয়েবসাইটটি সাইবার অ্যাটাকের শিকার হয়। পরে সেটি ফিরিয়ে আনলেও ততক্ষণে চুরি হয়ে গেছে হাজার হাজার নাগরিকের তথ্য। হার্ড কপি সংরক্ষণ করা আছে অফিসে, যাদের সমস্যাটা হয়েছে তারা যদি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে সেখান থেকে সমাধান করে দেওয়া হচ্ছে। ভয়াবহ এই সাইবার হামলার 1.5 বছর পেরিয়ে গেলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়নি। তথ্য গোপন করে থানায় অভিযোগ আর বিজ্ঞপ্তি ছাপিয়েই দায় সারে অভিযুক্ত প্রতিষ্ঠান সেবা অটোমেশন। ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি এবং ডেটা রিকভারি সম্ভব কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রার জেনারেল ওনার সাথে কথা বলার পরে উনি একটা গাইডলাইন দিয়েছেন, এটা এই বিষয়ে কি করা দরকার সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এই হ্যাকিং এর ফলে মারাত্মক আইডেন্টিটি থ্রেট বা পরিচয় জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারেন গাজীপুরবাসী। যাদের রিজার্ভেশনে ছিল তাদের কাছ থেকে এটা যেহেতু চুরি হয়েছে, এটার জন্য সম্পূর্ণ লায়াবল তারা, এবং এই রেসপন্সিবিলিটি তাদেরকেই গ্রহণ করতে হবে। নাগরিকের চুরি হওয়া তথ্য ব্যবহার করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ জালিয়াতি কিংবা জমিজমা সংক্রান্ত বড় ধরনের জালিয়াতির সম্ভাবনা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। এই তথ্য ঘিরে উঠছে নতুন প্রশ্ন। এটি কি নিরাপত্তা সতর্কতা নাকি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ উস্কে দেওয়ার কৌশল? ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ষড়যন্ত্র করছে এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে। সূত্রগুলোর দাবি কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আভাস পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইসরায়েলের দেয়া তথ্য ছিল একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, যদিও যুক্তরাষ্ট্র এখনও সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই রয়েছে ভিন্ন মত। কয়েকজন কর্মকর্তা মনে করছেন ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য হয়তো ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে উৎসাহিত করার কৌশল। কারণ ঠিক সেই সময় ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখবেন নাকি নতুন হামলার অনুমোদন দেবেন তা নিয়ে ভাবছিলেন। এদিকে নিজেও জীবনহানির শঙ্কার কথা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন ইরানিরা তাকে সরিয়ে দিতে চায়, তিনি তাদের প্রতিটি হিট লিস্টে আছেন। এখন পর্যন্ত ভাগ্য তার পক্ষে ছিল, কিন্তু তা সবসময় নাও থাকতে পারে। একই সঙ্গে ইরানকে তিনি অত্যন্ত দুষ্টু আখ্যা দিয়ে বলেন এই ক্যান্সার শুরুতেই নির্মূল করা উচিত। ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা নতুন নয়। 2020 সালে তার নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এরপর থেকেই প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের শোকসভাগুলোতেও ট্রাম্প বিরোধী স্লোগান শোনা গেছে। অন্যদিকে যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কিছুদিন আগে মতপার্থক্য দেখা দিলেও সাম্প্রতিক ফোনালাপের পর দুই দেশের সমন্বয় আবারও জোরদার হয়েছে। একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্টের মধ্যে একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বমঞ্চে লাল সবুজের জয় জয়কার। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট 2026-এ বেধার অনবদ্য স্বাক্ষর রাখল বাংলাদেশের শিক্ষার্থীরা। টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমির আয়োজনে সাইবার জায়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে অংশ নেয় বিশ্বের বহু দেশের ক্ষুদে গবেষকরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাইবার জায়া এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার ক্যাম্পাসে বসেছিল মেধার এই জমজমাট আসর, যেখানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের নেতৃত্বে দেশের 18 জন শিক্ষার্থী ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছে মোট 60টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার, যার মধ্যে রয়েছে 27টি গোল্ড, 4টি সিলভার, 3টি প্লাটিনাম ও 2টি ডায়মন্ড অ্যাওয়ার্ড সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ স্বীকৃতি। অংশগ্রহণকারী 18 জন শিক্ষার্থীর মধ্যে 17 জনই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আরো ভালো করতে চাই। আমি এখান থেকে যে অংশগ্রহণ করে আমি অনেক শিখেছি। আমি সকলকে বলবো যে তোমরা নতুন না কিছু একটা অভিজ্ঞতা করো, এটাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে, আবার এভাবে শিখতে শিখতেই তোমরা ভবিষ্যতে অনেক কিছু জিততেও পারো। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, দিনাজপুর একটা বড় পাওয়া, পুরো বাংলাদেশে একটা বড় পাওয়া। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এখানে। 11 দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মোহাম্মদ আরহাম জোহান। আর দ্বিতীয় সর্বোচ্চ 10টি পুরস্কার সহ বিজ্ঞানে সর্বোচ্চ সায়েন্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জয় করেছে অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও শিক্ষকরাও। আজকের টপিক ছিল প্রেজেন্টেশন, এক্সাম, তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম। এগুলো যেমন প্রেজেন্টেশনগুলো, এগুলো যখন বাচ্চারা নিজেকে তৈরি করে তখন অনেক বেশি ভালোভাবে নিজেদেরকে যখন প্রস্তুত করে আরও অনেক কিছু জানতে পারে। বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আজকে। আমরা অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে আমাদের শিক্ষার্থীরা বিপুল পরিমাণ পুরস্কার জিতে নিয়েছে। এর মাধ্যমে আমরা মালয়েশিয়াতেও প্রমাণ করে দিলাম আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক ভালো মেধাবী। এই অলিম্পিয়াড যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, কজ বাংলাদেশের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম তার বাইরে যে ওয়ার্ল্ড লেভেলে যে এক্সপোজারটা, এটা বাচ্চাদেরকে এক্সপেরিয়েন্স করার সুযোগটা দিচ্ছে। প্রতিযোগিতার পাশাপাশি 5 দিনের এই সফরে টুইন টাওয়ার ও ন্যাশনাল মিউজিয়াম সহ মালয়েশিয়ার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের দারুণ অভিজ্ঞতা সম্পন্ন হয় এই সফরে। অভূতপূর্ব এই সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে আইওবি। বিশ্বমঞ্চে বাংলাদেশে তরুণদের এমন জয় জয়কার আগামী দিনের দেশের শিক্ষাঙ্গনে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। মিশর ম্যাচে হওয়া সমালোচনার কান দিচ্ছেন আরবি চেলেস্তারা। প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও অনুশীলন করেনি লিওনেল মেসি সহ মিশরের ম্যাচে একাদশে থাকা ফুটবলাররা। আর্জেন্টিনার অনুশীলন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। সমালোচনা সবাই নিতে পারে না। আর্জেন্টিনা হয়তোবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে গেছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয়, বিশ্বের বেশ কিছু নামি দামি গণমাধ্যমও কিন্তু সমালোচনা করেছে। লিওনেল স্ক্যালোনিকে যখন প্রশ্ন করা হয়েছিল এসব সমালোচনা নিয়ে, তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেসব বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোকে তিনি আসলে পাত্তা দিচ্ছেন না বা সেগুলি তিনি গায়ে মাখাচ্ছেন না। এমনকি তার ফুটবলাররাও যে এগুলির বাইরে রয়েছে সেটা তিনি মোটামুটি নিশ্চিত করেছেন। তারপরেও অবচেতন মনে কোনো কিছু যদি ফুটবলারদের মস্তিষ্কে ঢুকে যায়, সেটা যে তাদের মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও বাধাগ্রস্ত বা প্রভাব বিস্তার করতে পারে। হাই ইন্টেন্স একটা ম্যাচের পর যেই ম্যাচটা মোটামুটি নির্ধারণ করে দিয়েছিল হয়তোবা তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, একেবারে লাস্ট মোমেন্টে বাউন্স ব্যাক করে আসার পর তারা যেমন ফিজিক্যালি যেমন স্ট্রাগল করতে হয়েছে বা অনেক স্টেমিনা খরচ করতে হয়েছে, একইভাবে মেন্টাল স্ট্রেসটাও কিন্তু দুর্দান্তভাবে গিয়েছে। তাই পরের দিনের অনুশীলনে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল, কুতি রোমেরো, এনজো ফার্নান্দেসকে আমরা দেখেছি সাইড বেঞ্চে বসে থাকতে, বাট দলের যে বাকি সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিকই অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনা যখন তাদের স্ট্র্যাটেজি সেট করছে নেক্সট ম্যাচ অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে, অনুশীলনটা কিন্তু তারা ক্লোজ ডোর করেছে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দুটি জায়গা হচ্ছে তাদের উইং, রাইট উইং এবং লেফট উইং। লেফট উইং কিছুটা কাজ করলেও রাইট উইং কিন্তু মোটামুটি একেবারে নিষ্প্রভ ছিল শুরুর দিক থেকে। আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানটা সেট করেছে সেন্টার দিয়ে, যেখানে লিওনেল মেসি স্কোর করেছেন, তাকে বলের যোগান দেওয়া হয়েছে। কিন্তু মিশর কিন্তু এই জায়গায় আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল। মিশরের ফরমেশন এবং সুইজারল্যান্ডের ফরমেশন অনেকটা সেম, অর্থাৎ 4-2-3-1 যে ফরমেশনটা বা লো ব্লক করা, মিডফিল্ড থেকে ফুটবলাররা নিচে নেমে এসে ডিফেন্সের শক্তি বৃদ্ধি করা, মোটামুটি এমন একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে। স্বস্তির খবর দিচ্ছি, দলে যে ছোটখাটো ইনজুরির সমস্যা ছিল সেই ইনজুরির সমস্যা আপাতত নাই, কেননা
সুইজারল্যান্ডের বিপক্ষেও কানসাসে তাদের কঠিন পরীক্ষার যে সম্মুখীন হতে হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়। আর সেটার জন্যই লিওনেল স্ক্যালোনি শেষ মুহূর্তে তার ট্যাকটিক্সে যে বাজিটা তিনি দেখিয়েছেন, যে চমকটা তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই এমন চমক নেই সুইজারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, এটা আপাতত বলাই যায়। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিলের ব্যর্থতার দায়ে কোচ কার্লো আনচেলোত্তিকে বিদায়ের দাবি বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিওর। বিশ্বকাপে ভরাডুবি ও লজ্জাজনক পরিস্থিতির পর ডন কার্লোকে কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। সিবিএফকে কোচের সঙ্গে 2030 সাল পর্যন্ত করা চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। বিশ্বকাপের শীর্ষ 16তেই থেমেছে হলুদ উৎসব। 23তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। 2002 সালে শিরোপা জয়ের পর থেকে আর সাফল্যের দেখা নেই বিশ্বকাপে। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায় ঘণ্টা। অথচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো অ্যানচেলোত্তিকে কোচ করেছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ করে সিবিএফ। অ্যানচেলোত্তির হাত ধরেই শিরোপা খরা কাটানোর আশায় ছিল সেলেসাও। তবে আগেভাগেই বাদ পড়ায় থামছে না সমালোচনা। এবার সে আগুনে ঘি ঢাললেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও। তার সব ক্ষোভ কোচ কার্লো অ্যানচেলোত্তির ওপর। 2030 সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে সিবিএফ এর। তবে রোমারিও চান চুক্তি বাতিল করে এখনই বিদায় করা হোক কোচকে। আমি যদি ফেডারেশনে থাকতাম তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম, বলতাম এখনই বিদায় হন, প্রয়োজনে আদালতে যান, সেখানে আমরা বিষয়টা সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফিলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে, চলে গেছে। আর ব্যর্থতার পরেও আনচেলোত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবে কোচের পদে থাকার যোগ্যতা রাখে না। নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। গিমেরেসকে তুলে নিয়ে এদারসনকে রাইট ব্যাকে খেলানো হলো। একজন ফুল ব্যাক চোট পেলে আপনি সেখানে একজন সেন্টার ব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে। ফুটবলারদেরও ছাড় দেননি রোমারিও। দলের খারাপ ফলাফলের জন্য কোচের পাশাপাশি ফুটবলারদেরও দায় রয়েছে বলে মনে করেন তিনি। 2030 বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনার তাগিদ দিয়েছেন রোমারিও। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি, ঢল, প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ডুবছে হাওর। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতার। স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতে মুখোমুখি স্পেন বেলজিয়াম। জয় পেতে বরিয়া ইউরোপের 2 পাওয়ার হাউসেই। ডি ব্রুইন ও ইয়ামাল দৈরাথে নজর সমর্থকদের। এই ছিল প্রবাসী সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সবাই টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়ের।